জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো প্রযুক্তি আসলে টাইম মেশিনের মতো কাজ করে। মহাকাশে আমরা যখনই অনেক দূরের কোনো জিনিসের দিকে তাকাই তখন সময়ের নিরিখে আমরা অতীতের দিকে উকি দিই, কারণ আলো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে একটা নির্দিষ্ট সময় নেয়। তাই দূরত্বের সাথে সাথে আমরা কতটা অতীতে দেখতে পাচ্ছি সেটাও বদলে যায়। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, মহাবিশ্বে আমাদের দেখার শেষ সীমা কত দূর, সময়ের কতটা পেছনে আমরা তাকাতে পারি, আর সেই সীমার ওপারেই বা কী আছে? এইসব প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়, যার অর্থ আমরা সবসময় সূর্যের 8 মিনিট 20 সেকেন্ড পুরনো রূপ দেখতে পাই। একইভাবে আমাদের সবথেকে কাছের নক্ষত্র আলফা সেন্টাউরি থেকে আলো আসতে 4.3 বছর এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে আসতে 25 লক্ষ বছর সময় লাগে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় মহাবিশ্বের এই পেছনের দৃশ্য দেখার বিষয়টাকেই লুক ব্যাক টাইম বলা হয়। আমাদের অবস্থানকে কেন্দ্রে রেখে অবজারভেবল ইউনিভার্স একটা গোলকের মতো কাজ করে। এই গোলকের সীমানা ঠিক ততটাই দূরে যেখান থেকে নির্গত আলোকে আমাদের কাছে পৌঁছাতে মহাবিশ্বের পুরো সময় লেগে যায়। এর ওপারে আমরা দেখতে পাই না। আসলে আলো এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। জেমস ওয়েব টেলিস্কোপের মধ্যে মহাবিশ্বের জন্মের শুরু বা অতীতে উকি দেওয়ার বিশেষ ক্ষমতা আছে। এটা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি একটা অত্যাধুনিক টাইম মেশিন। ঐতিহ্যবাহী হাবেল টেলিস্কোপের তুলনায় জেমস ওয়েব টেলিস্কোপ অনেক বেশি শক্তিশালী। 18টি স্বর্ণালী হেক্সাগোনাল গোল্ডেন সেগমেন্টের তৈরি প্রাইমারি মিররের ব্যাস 21.3 ফুট, যা হাবেলের 7.9 ফুটের মিররের তুলনায় অনেক বড়। বড় আয়না থাকার কারণে এটা মহাবিশ্বের বহু দূরের ধোঁয়াশে অস্পষ্ট আলো সহজে ক্যাপচার করতে পারে। জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবীর কক্ষপথে ঘোরার পরিবর্তে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে L2-তে অবস্থান করছে, যেখানে সূর্য পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ভারসাম্য বজায় রাখে। এখানে টেনিস কোর্টের আকারের একটা বিশাল সানশিল্ড ব্যবহার করে টেলিস্কোপটা সূর্য, পৃথিবী ও চাঁদের তাপ থেকে দূরে রাখা হয়। এর ফলে যন্ত্রাংশগুলোর তাপমাত্রা -233 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা থাকে, যা মহাবিশ্বের ইনফ্রারেড লাইট শনাক্ত করার জন্য অত্যন্ত জরুরি। হাবেল টেলিস্কোপ মূলত দৃশ্যমান আলোতে কাজ করলেও জেমস ওয়েব একটা ইনফ্রারেড স্পেশালিস্ট। 1920 সালে এডুইন হাবেল আবিষ্কার করেন যে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। এই প্রসারণের ফলে দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হয়ে ইনফ্রারেড আলোতে পরিণত হয়, যাকে রেডশিফট বলা হয়। 13 বিলিয়ন আলোকবর্ষ দূরে এই আলো ধরে রাখার জন্যই জেমস ওয়েবকে ইনফ্রারেড ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া মহাকাশের গ্যাস ও ধূলিকণার মেঘের বাধা ভেদ করে ভেতরের নতুন নক্ষত্র দেখার জন্য ইনফ্রারেড আলো সবথেকে কার্যকর। বিজ্ঞানীরা আশা করেছিলেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিগ ব্যাংয়ের 300 থেকে 400 মিলিয়ন বছরের পর গঠিত গ্যালাক্সিগুলো দেখতে পাবে। কিন্তু জেমস ওয়েব জেটস GS140 নামের একটা গ্যালাক্সি খুঁজে পায়, যা বিগ ব্যাংয়ের মাত্র 290 মিলিয়ন বছর পরের গ্যালাক্সি, অর্থাৎ আমাদের 13.8 বিলিয়ন বছরের পুরনো মহাবিশ্বের বয়সের মাত্র 2% জীবনের অংশ। আশ্চর্যজনক বিষয় হলো, এত কম বয়সে গঠিত হলেও এই গ্যালাক্সিগুলো প্রত্যাশার চেয়ে অনেক বেশি বড়, উজ্জ্বল ও সুগঠিত ছিল। এটা অনেকটা একদিনের একটা বাচ্চা হেঁটে বেড়ানো কথা বলার মতো অবস্থা। এসব আবিষ্কার বিজ্ঞানীদের মহাবিশ্বের সৃষ্টির পুরনো তত্ত্বগুলোকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। আমরা কি আরও পেছনে গিয়ে বিগ ব্যাংয়ের একদম শুরুর মুহূর্ত দেখতে পারি? এর উত্তর হলো না। দূরবর্তী আতশবাজির মতো গ্যালাক্সি ও নক্ষত্র দেখার পর তারও পেছনে দেখার চেষ্টা করলে শুধুমাত্র একটা অতি উজ্জ্বল সাদা আলোর ঝলক দেখা যাবে। একে বিজ্ঞানের ভাষায় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলা হয়। এটা বিগ ব্যাংয়ের পর বেঁচে যাওয়া অবশিষ্ট আলো উত্তাপ। বিগ ব্যাংয়ের ঠিক পর মহাবিশ্ব অত্যন্ত উত্তপ্ত ও ঘন ছিল। এতই গরম ছিল যে পরমাণু তৈরি হতে পারেনি। চারপাশে শুধুমাত্র ফ্রি ইলেকট্রন ও প্রোটনের প্লাজমা স্যুপ দিয়ে ভরা ছিল। এই অবস্থায় আলো স্বাধীনভাবে চলাচল করতে পারছিল না, বরং বারবার ইলেকট্রনের ধাক্কা খেয়ে আটকে যাচ্ছিল। ঠিক যেমনভাবে ঘন কুয়াশার মধ্যে দিয়ে আলো যেতে পারে না, এক্ষেত্রেও বিষয়টা তেমনই ছিল। তবে বিগ ব্যাংয়ের কয়েক লক্ষ বছর পর মহাবিশ্ব কিছুটা ঠান্ডা হলে ইলেকট্রন ও প্রোটন যুক্ত হয়ে পরমাণু গঠন করে এবং আলো প্রথমবারের মতো স্বাধীনভাবে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, যা বর্তমানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড হিসেবে বিদ্যমান। 1965 সালে আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন ভুলবশত এটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান। সিএমবির মানচিত্রে তাপমাত্রা অত্যন্ত সূক্ষ্ম পার্থক্য আছে, মাত্র 0.00001%। এর নীল রঙের ঘন অংশগুলোতে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করতে শুরু করে, যা থেকে কোটি কোটি বছর পর আজকের নক্ষত্র ও গ্যালাক্সি গঠিত হয়েছে। আলো ব্যবহার করে দেখার ক্ষেত্রে এই সিএমবি হলো মহাবিশ্বের একদম শেষ দেওয়াল। এর ঠিক পরই শুরু হয় মহাবিশ্বের সবথেকে রহস্যময় সময়, যাকে কসমিক ডার্ক এজেস বলা হয়। এই অন্ধকার যুগে মহাবিশ্বের কেমিস্ট্রি ছিল খুবই সাধারণ।
যেখানে হাইড্রোজেন, হিলিয়াম ও সামান্য লিথিয়াম গ্যাসের মেঘ ভাসছিল। সেখানে কোনো নক্ষত্র বা গ্যালাক্সি ছিল না। এই অবস্থা প্রায় 200 থেকে 400 মিলিয়ন বছর ধরে চলে। কিন্তু নেপথ্যে মাধ্যাকর্ষণ শক্তি ধীরে ধীরে গ্যাসের মেঘগুলোকে ঘনীভূত উত্তপ্ত করতে থাকে। অবশেষে প্রচণ্ড চাপে সেখানে প্রথম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া শুরু হয় এবং মহাবিশ্বের প্রথম নক্ষত্রের জন্ম হয়। এই প্রথম নক্ষত্রগুলোর আলোয় মহাজাগতিক অন্ধকার যুগের অবসান ঘটায়। মহাবিশ্বের প্রথম নক্ষত্রগুলো থেকে নির্গত শক্তিশালী আলো চারপাশের নিউট্রাল হাইড্রোজেন গ্যাসকে আয়নিত করতে শুরু করে। আরও নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হওয়ার সাথে সাথে পুরো মহাবিশ্ব ধীরে ধীরে আয়নিত হয়ে আজকের মতোই সম্পূর্ণ স্বচ্ছ হয়ে ওঠে। এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় এপচ অফ রি-আয়নাইজেশন বলা হয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মূল লক্ষ্যই হল অন্ধকারের অবসান ঘটানো এই প্রথম যুগের গ্যালাক্সিগুলোকে পর্যবেক্ষণ করা। শুধু আলো বা টেলিস্কোপ ব্যবহার করে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড দেওয়ালের ওপারে বা অন্ধকার যুগের ভেতরে দেখা অসম্ভব। কিন্তু মহাবিশ্ব আমাদের সাথে অন্যান্য মাধ্যমেও কথা বলে, যা হলো মাল্টি ম্যাসেঞ্জার অ্যাস্ট্রোনমি। যেমন আলবার্ট আইনস্টাইনের ভবিষ্যৎবাণী করা গ্র্যাভিটেশনাল ওয়েভস বা মহাকর্ষীয় তরঙ্গ বা স্পেস টাইম ওয়েভ, যা আলোকের মতো কোনো কিছুতেই আটকানো যায় না। 2015 সালে LIGO প্রথম এটা শনাক্ত করে। ভবিষ্যতে স্পেস বেসড ডিটেক্টর যেমন LIS এর সাহায্যে বিগ ব্যাংয়ের প্রথম সেকেন্ডের আদি মহাকর্ষীয় তরঙ্গ ধরা সম্ভব হতে পারে। বিগ ব্যাংয়ের প্রথম সেকেন্ডে অগণিত নিউট্রিনোস তৈরি হয়েছিল, যাদের ঘোস্ট পার্টিকেলসও বলা হয়, যা পদার্থের সঙ্গে ধাক্কা না খেয়ে সোজা চলে যেতে পারে। অ্যান্টার্কটিকার বরফের নিচে আইস কিউবের মতো বিশাল ডিটেক্টর দিয়ে এসব কণা শনাক্ত করে বিগ ব্যাংয়ের শুরুর মুহূর্তের তথ্য পাওয়া সম্ভব। এছাড়াও নিউট্রাল হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্পিন পরিবর্তনের সময় নির্গত 21 সেন্টিমিটার রেডিও সিগন্যাল শনাক্ত করেও মহাবিশ্বের অন্ধকার যুগের রহস্য উন্মোচন করা যায়। মহাজাগতিক অন্ধকার যুগের নিউট্রাল হাইড্রোজেনের ইলেকট্রন স্পিন পরিবর্তনের সময় অতি মৃদু 21 সেন্টিমিটার ওয়েভলেন্থের রেডিও সিগন্যাল নির্গত হতো। স্কোয়ার কিলোমিটার অ্যারের মতো শক্তিশালী রেডিও টেলিস্কোপের মাধ্যমে এই সিগন্যাল ডিটেক্ট করে অন্ধকার ঘরের ভেতরের সোনার ব্যবহারের মতোই পুরো ডার্ক এজের একটা 3D মানচিত্র তৈরি করা সম্ভব। জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের সময় 13.5 বিলিয়ন বছর পেছনে নিয়ে গিয়ে অন্ধকার যুগের ঠিক পরের প্রথম গ্যালাক্সিগুলো দেখায়। তবে সাধারণ আলোর মাধ্যমে এটার একটা বিশেষ সীমা আছে, যা হলো বিগ ব্যাংয়ের 3,80,000 বছর পরের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এখানে প্রশ্ন ওঠে, তাহলে বিজ্ঞানের ভবিষ্যৎ দেখতে কেমন হবে? আমরা ভবিষ্যতে আরও বড় উন্নত টেলিস্কোপ তৈরি করব, তবে আসল বিপ্লব বা পরিবর্তন আসবে এই নতুন চোখগুলোর মাধ্যমে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ওয়েভস, কসমিক নিউট্রিনো এবং রেডিও সিগন্যালের সাহায্যে। এগুলো আমাদের সেই সীমার ওপারে নিয়ে যাবে যেখানে সাধারণ আলো পৌঁছাতে পারে না। মহাকাশের প্রতি মানুষের কৌতূহল কোনো সীমানা মানে না, তাই প্রতিটা আবিষ্কারের সাথে সাথে 10টা নতুন প্রশ্ন জন্ম হয়। যখনই আমরা রাতের আকাশের দিকে তাকাই, তখন মূলত শুধু নক্ষত্র দেখি না, বরং সময়ের পেছনে গিয়ে মহাবিশ্বের ইতিহাস দেখি। বন্ধুরা, আজকে আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? ভবিষ্যতে নতুন টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে আমরা কি মহাবিশ্ব সম্পর্কে আরও নিত্য নতুন তথ্য জানতে পারবো? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।